দিনটা ছিল খুবই রৌদ্রোজ্জ্বল দিন। রৌদ্রোজ্জ্বল বলতে শুধু রৌদ্রোজ্জ্বল না, এতটা গরম যে মনে হচ্ছে রৌদ্র মাথার উপর বসে মেজাজ গরম দেখাচ্ছে। কোনো এক কারণে হয়তো রাগ হয়েছে, হয়তো বউয়ের সাথে ঝগড়া হয়েছে, কোনো এক কারণে রাগ হয়েছে। তাহলে এত গরমও বা কেন? এতটা গরম ছিল বাহিরে। তো আমরা রওনা করলাম ঢাকার পথে। এটা হলো পদ্মা সেতুর আগে। আমার পদ্মা সেতুর আগের ভিউটা আসলে অনেক ভালো লাগে এইসব রাস্তাগুলো। মানে এখান থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত রাস্তাগুলো সম্পূর্ণই খুবই সুন্দর করছে। অনেকটা পথ যদিও, তারপরও অনেক সুন্দর। 4 লেনের রাস্তা, চারপাশে সবুজ গাছপালা দিয়ে নিট অ্যান্ড ক্লিন। তারপর ভিতরে স্পিড কত থাকবে গাড়ি সেটা অবশ্য রাস্তায় দেয়া ছিল। এর চেয়ে বেশি হলে নাকি আপনার এখানে ফাইন হয়, যেটা আমার হাজব্যান্ডের একবার হয়েছিল। সে একবার রাতের বেলা খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, বুঝতে পারে না আসলে। বাঙালি তো আমরা, সুযোগ পাইলেই রুলস কীভাবে ভঙ্গ করতে হইবে সেটা খুব ভালোভাবেই আমরা জানি। তো সে যথারীতি রাত্রিবেলা বুঝতে পারেনি, ফাঁকা রাস্তায় মানে খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল। এর ভিতর হয়ে গেল ফাইন। অনেক রিকোয়েস্ট করেও কোনো উপায় হলো না, শেষ পর্যন্ত তাকে ফাইন দিতেই হলো। ওই নসিব খারাপ থাকলে যা হয়। এর চেয়ে তো খারাপভাবে চালাইও মানুষ আসলে কিছুই হয় না, কিন্তু তার ছিল নসিবে। শিক্ষা হয়েছে একটা, যদিও তারা বুঝে শুনে এই রুলসগুলো করছে যে কখন কোন সময় কোন স্পিডে চালাইতে হইবে। তারা তো বুঝেই যেহেতু করছে, সেহেতু আমাদের আসলে রেসপেক্ট করা উচিত। আর তার সেই দিনের পর হয়তো শিক্ষা হয়ে গেছে। সেও এখন মানে সব কিছু দেখেই চালায় রুলস মাপে। ওই যে বাঙালি ঠেকে শেখে, সে ওই যে টাকাটা দিতে হয়েছে, এখন আবার যদি ফাইন দিতে হয় সেই ভয়ে। কারণ একদম তো কম টাকা না ফাইন, মোটামুটি ভালোই। তো চারপাশের ভিউটা অনেক সুন্দর ছিল। মোবাইলে যতটা দেখাচ্ছে সুন্দর ভিউ, সেই রকম বাহিরটা সুন্দর গরমও ছিল, একদম রৌদ্রোজ্জ্বল। তো আমি চারপাশ দেখতেছিলাম, গল্প করতেছিলাম। সাথে ছিল আমার মেয়ে 2টা, আর হলো আমার ছোট ননদ আর আমার শাশুড়ি। আমরা সবাই মিলেই ঢাকা যাচ্ছিলাম আমার বড় ননদের বাসায়। তো অনেকটা পথ যেহেতু, রওনা করছি বরিশাল থেকে আমরা। তো প্রথম দিকের ভিডিও আর নেওয়া হয়নি, এই সময় থেকে শুরু করলাম নেওয়া। মনে হলো যে আসলে করি, চারপাশটা যেহেতু এতটা সুন্দর। আর আজকে দিনটা একটা অন্যরকম দিন, একটা অন্যরকম একটা স্মৃতি। হয়তো এ পথে আর কখনো এভাবে আসা হবে না। তো ভাবলাম যে আসলে স্মৃতিটা আসলে ক্যাপচার করে রাখি, কারণ যেহেতু আর এদিকে কখনো হয়তো এভাবে আসা হবে না। আল্লাহ জানে, হয়তো হতেও পারে, নাও হতে পারে। তো এই জন্য আসলে ভিডিওটা করে রাখলাম। তারপরে এই টোল প্লাজায় আসলাম টোল দেওয়ার জন্য। এখানে টোলটা দেওয়ার পর আপনার ছোট মেয়ে বলল সে বের হবে। আমার ছোট মেয়েটা হইলো আরাক হলো পাবলিক, মানে এত জেদ। ও যদি বলে যে ও এখন বের হবে, ওর এখনই বের হতে হবে গাড়িতে। তো এই জন্য ওর জন্য আমি আসলে কখনো বাসে সেরকম চলাফেরা করতে পারি না। কারণ বাসওয়ালা তো সবসময় ওর কথা শুনে চলবে না, এর বাবা চলবে। সে ধরেন একটু পানি খাচ্ছে বা একটু শুয়ে আছে, যদি একটু জোরে স্পিডে গাড়ি চালায় বা কোথাও একটু ব্রেক করে, একটু ধাক্কা লাগে, সাথে সাথে লাফ দিয়ে একটু বলবে, কীভাবে তোমরা গাড়ি চালাও, ঠিকভাবে চালাইতে পারো না? মানে এরকম একটা তার অবস্থা। সে যখন বলবে গাড়িটা থামাও, সেটা বাজার হোক আর ঘাট হোক, যা হোক, থামাইতে হবে ওর বাবা। তার যখন বলবে যে আমি আসলে ওয়াশরুম করব, তার তখন ওয়াশরুম করার জন্য গাড়ি থামাইতে হইবে। তো সবসময় তো বাসে বসে এগুলো সম্ভব হয় না। তো যার কারণে ওকে নিয়ে সেভাবে চলা হয় না, কারণ ওরকম জেদ করে। আর ছোটো মানুষ তো আসলে বোঝে না যে কখন কি করতে হইবে, বলতে হইবে। তো এই জন্য ওর বাবাকে ছাড়া আমি সহজে কোথাও নিয়েও যাই না, কারণ সে যতটা ওকে ট্যাকেল দিতে পারে, হ্যান্ডেল করতে পারে। আসলে ওর অতিরিক্ত জেদ আমার মেজাজ গরম হয়ে যায়। এত জেদ আমার ভালো লাগে না। তো ওর বাবা এগুলো খুব সহ্য করে, সে কিচ্ছু বলবে না। তার যে এত ধৈর্য মেয়েদের ব্যাপারে, 2টা মেয়ের ব্যাপারে এত ধৈর্য, মানে যেটা বলার বাইরে। আমি তো শুধু মাইর দিই, ওর বাবা আমার মনে পড়ে না যে আসলে মেয়েদের গায়ে কখনো মাইর দিয়েছি কিনা। বা যদি আমি তার কাছে অনেক নালিশও করি যে আসলে তোমার মেয়েরা এই করে এইটা করে, সে বলবে কি, আমি খুব রাগ করে হয়তো গেলাম তার কাছে, বললাম দেখো তোমার মেয়ে এইগুলো করছে, হ্যাঁ তুমি এখন দেখো তোমার মেয়েকে শাসন করো। সে কি বলবে জানেন? দেখো আম্মু ওভাবে করে না, ঠিক আছে, আম্মুকে সরি বলে দাও। আচ্ছা ঠিক আছে, ও আর এরকম করবে না ওরা, ওকে। এই হলো তার রাগের ধরন তার মেয়েদের উপর। আপনারা বলতে পারেন যে আসলে সে কি রাগী না? অসম্ভব রাগী।
আমার হাজব্যান্ড প্রচুর রাগী, তার প্রচুর রাগ। আমার বিয়ের পর আমি সবার মুখে একটা কথা শুনতাম, সবাই জিজ্ঞেস করতো যে আসলে রাগটা কেমন, মানে এতটা পরিমাণ তার রাগ। সবাই ফার্স্ট কথাই ছিল যে কেমন রাগ। যদিও আমার সাথে তেমন রাগ দেখায় না সে, হ্যাঁ দেখায় না সেটা বললে ভুল হবে, দেখায়, আমার সাথে দেখাবে না কার সাথে দেখাবে? রাগ তো আর বাহিরের মানুষের সাথে দেখানো যায় না, তো দেখায় রাগ। কিন্তু তার একটা জিনিস খুব ভালো, সে যখন খুব রাগ হবে, খুব রাগ করবে, কিন্তু তার আসলে কথাটা মনে থাকে না। সে 2 সেকেন্ডের ভিতর ভুলে যাবে, সে আবার কথা বলবে, ডাকবে, হয়তো আমি রাগ করে বসে থাকবো, কিন্তু যতক্ষণে সে আমার রাগ না ভাঙাবে, ধরেন আমাকে বকা দিল, রাগ করলো, তো আমার তো মনে থাকে, তো আমি তো রাগ করে বসে থাকবো, কিন্তু যতক্ষণে সে আমার রাগ না ভাঙাবে ততক্ষণ সে ধৈর্য ধরে সে চেষ্টা করবে, সেটা যত টাইম লাগুক সে আমাকে রাগ ভাঙাবেই ভাঙাবে। তো আমাকে বিয়ের পর থেকে তার আসলে এটা ধৈর্য ধরতে ধরতে তার অভ্যাস হয়ে গেছে, যার কারণে মেয়েদের রাগ ভাঙাতেও তার ইজি হয়। মেয়েদের সমস্ত জেদ আসলে কন্ট্রোল করতে তার ইজি হয়, একটু তার রাগ হয় না। এত মেয়েরা জেদ করে, কীভাবে যে ধৈর্য ধরে। আমি অবশ্য মাঝে মাঝে রাগ করি, আমার আব্বুর কাছে মাঝে মধ্যে বলি যে আব্বু এত জেদ করে, আমার এত মেজাজ গরম হয়, আপনি জানেন ও কী কী করছে ওরা, আপনি তো শুধু সাপোর্ট করেন। তা আমার আব্বু শুনলো বলে যে হ্যাঁ জানবো না, আমি তো এগুলো নতুন দেখতে আসি না, এগুলো তো আমি আরও 20-25 বছর আগে থেকেই দেখতে আসি। মানে সে আমার কথা বললো, আমি নাকি ছোটোবেলায় অনেক জেদি ছিলাম, যেটাকে বলে মানে গায়ে ভরা বিষ। আমার আব্বু বলতো যে ছোটোবেলায় যে মেয়ে না তো মাইয়ে না তো ডাইয়া, তাও আবার বিষ ডাইয়া, মানে এতটা জেদ ছিল আমার। একবার নাকি কান্না শুরু করলে আর থামতামই না, কান্না করতেই থাকতাম করতেই থাকতাম করতেই থাকতাম, ঘুমাইয়ে পড়তাম, আবার ঘুম থেকে উঠে কান্না করতাম, মানে এরকম একটা অবস্থা ছিল। তো আমার মেয়েগুলো ওইরকমই হয়েছে, অতিরিক্ত জেদ, রাগ। ওর বাবারও প্রচুর রাগ, প্রচুর জেদ, ওই বাবা মা মিলিয়ে একাকার। তো আমি আমার মেজাজ কন্ট্রোল করতে পারি না, আমি মার দিই, বেশি জেদ করলে আমি ওদের মারি। পরবর্তীতে যদিও খারাপ লাগে, ভাবি যে আসলে ওদের গায়ে তো ব্যথা লাগে, আমার এরকম মারা উচিত হয় না, কিন্তু তখন আসলে এই রাগটা কন্ট্রোল করতে পারি না। তো ওর বাবা কখনো দেখি নাই মেয়েদের উপর রাগ দেখায় বা রাগ করে, বা মারা তো দূরের কথা, কখনো রাগই করে না। সে এতটা ধৈর্য ধরে মেয়েদের ব্যাপারে, যা বলবে। মেয়েরা একটা কথা বলে সেটা সে যতক্ষণে না করতে পারবে তার আসলে ভালো লাগে না। আর ছোটো মেয়েটা তো তার বলবে চার্জার, সে যেথায় থাকুক বাসায় এসে ছোটো মেয়েটাকে সে জড়াই ধরবে, জড়াই দিয়ে বলবে আমার সারাদিনের চার্জ নেওয়া হয়ে গেছে। আর বড় মেয়েটার তো কথা বাদই দিলাম, সে তো বাবার হার্টবিট। সে সে ছোটোবেলায় যে কী পরিমাণ দুষ্ট ছিল। আমার ছোটো মেয়েটার অনেক জেদ, প্রচুর জেদি, কিন্তু দুষ্টু বেশি আমার বড় মেয়েটা ছিল। ছোটোবেলায় প্রচুর দুষ্ট ছিল, সমস্ত জিনিস নষ্ট করতো। ছোটোবেলায় সে যা পাইতো সেগুলো ফেলে দিত, চালের ড্রামের ভিতর পানি দিয়ে রাখতো, তো বোঝা যাইতো না, পানি নিচে চলে যাইতো। যখন উপর থেকে চাল খাইতে খাইতে নিচে চলে আসতো, তখন নিচে দেখতাম যে কালো হয়ে গেছে চাল। পেঁয়াজ রসুন আলু তেল সব ফালাই দিত, ক্রিম পাউডার কিচ্ছু থাকতো না ওর জন্য, লিপস্টিক কিচ্ছু থাকতো না, সব নষ্ট করতো। ওর জন্য সব জিনিস লুকিয়ে রাখতে হইতো। কিন্তু আমার ছোটো মেয়েটার জন্য আমার জীবনেও কোনো জিনিস লুকিয়ে রাখতে হয় না। ও একটা জিনিস ব্যবহার করতো, লিপস্টিক ক্রিম সব কিছু সুন্দরভাবে ব্যবহার করে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিত ছোটো মেয়েটা। তো ওর জন্য ও কিছু নষ্ট করতো না। বড়ো মেয়েটা ছোটোবেলা থেকেই ওই রকম। আর ছোটো মেয়েটা একটু গুছানো, একটু হিসাবি, আবার কোনো একটা জিনিস দিলে সে একসাথে সেটা খেয়ে ফেলে না, একটু রেখে খায়, একটু হিসাব করে খায়। তো ছোটো মেয়েটা একটু এরকম, কিন্তু প্রচুর জেদ, জেদ উঠলে কান্না করতেই থাকবে, মেজাজ দেখাইতেই থাকবে, এত মেজাজ সেটা আর কন্ট্রোল করতে পারে না। তো আমার আসলে হয় না, যার কারণে আমি ছোটোবেলা থেকে ওদের আসলে পড়াশোনা আমি করাইনি। আমি প্রথম যখন আমার বড় মেয়েকে পড়াশোনা করাইতে ধরতাম, তো পড়ানো ধরলেই মাইর দিতাম, মানে একটু জেদ করতো। তো পরে আমার আব্বু বলে তোর আর আমার নাতিকে পড়াইতে হবে না। তখন আমি অবশ্য আমার বাবার বাসায় ছিলাম, কারণ আমার পড়াশোনা কমপ্লিটের জন্য। তো বলতো যে তোর আর পড়াইতে হবে না, আমি টিচার দেবো। তারপর টিচারে পড়াইতো, টিচারে যে কী পরিমাণ ধৈর্য ধরে পড়াইতো ওকে। প্রথম যখন টিচার দিয়েছিল তখন আসলে ও 3 বছর বয়স, তখনই টিচার দিয়ে দিয়েছিল। তো টিচারে 2-3 দিন এসে বলল যে আসলে আপু ও তো এখনও ছোটো, ওকে একটু পরে পড়ান। পরে শুনতে পারলাম যে টিচার আসলে টিচারের কাছে বলে তোমার ফোন দাও, আমি তোমার ফোন দেখবো। টিচারের কথা শোনে না, তো টিচারও অধৈর্য হয়ে শেষ পর্যন্ত আর পড়ে না।
তারপর এরকম কয়েকটা টিচার গেল। তারপর একটু বড় হলো পর আমি বাদ দিয়ে দিলাম পড়ানো। তারপর একটু বড় হলো পর তারপর একটা টিচারের কাছে দিলাম। সে আপুটা আসলেই অনেক ধৈর্যশীল ছিল। আপুটা এত ধৈর্য ধরতো, সে রুম আটকেই তারপর পড়াইতো। কারণ আমি ওই কথাবার্তা উল্টাপাল্টা বলতো আমার মেয়ে, আমি চাইতাম ওখানে যে টিচারের সামনে বসে পিটাইতাম যে এরকম করছো কেন? তো এই জন্য টিচারে আপনার রুম আটকে তারপর ওকে পড়াইতো ওর রুমটা। তো শুনতাম আমি যে সে টিচারকে বলতেছে, তুমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কোশ্চেন করো, তাহলে আমি বলবো। তো টিচার শুনতে দেখতাম যে সে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে কোশ্চেন করতে আসে, ও তারপর টেবিলে বসে বসে অ্যান্সার বলতে আসে, বা বলবে যে তুমি আমাকে একটু গেমস খেলতে দাও, তারপর সে মোবাইল দেবে গেমস খেলতে, তারপর সে গল্প গল্প বলতে হবে, তারপর সে কোশ্চেনে অ্যান্সার দেবে। মানে এতটা তাকে বুঝাইয়া শুনাইয়া ইমপ্রেস করিয়া তার কাছে পড়াশোনা করাইতে হবে। কিন্তু অনেক ধৈর্য ছিল ওই আপুটার, অনেক। আমি আসলে কল্পনাও করতে পারি না। আমি তো দরজার এই পাশে বসে দরজা টাকাইতাম আর বলতাম, আপু একটু দরজাটা খোলেন, একটু খোলেন, আমি একটু ওর সাথে দেখা করতে চাই। তো সে দিত না। সে ওভাবে পড়াইতো। আসলে সে ওভাবে পড়ান ছিল বিধায় আসলে ওর পড়াশোনাটা মানে শুরু করলো। একটা বাচ্চাকে হাতে খড়ি দেওয়াটা আমি মনে করি সবচেয়ে বেশি কষ্টের। তার চেয়ে ইজি হইল এমনি পড়াশোনা করানো। একটু বড় হইলে হাতে খড়ি দেওয়াটা খুব কষ্টের। তো তার মাধ্যমে ওর পড়াশোনা শুরু। আলহামদুলিল্লাহ আমার মেয়ে পড়াশোনায় খুবই ভালো, খুবই ভালো। তার মনোযোগ আছে খুব পড়াশোনায়। তো তারপর যখন ছোটো মেয়েটা, ওকেও প্রথম আমি একটু ট্রাই করলাম। তো ট্রাই করলাম পর বুঝতে পারলাম যে আসলে ওকে দিয়ে আমাকে দিয়ে হবে না, ওর ব্যাপারটা হবে না। কারণ ও খুব জেদি। জেদি বলতে ও যদি বলে যে এইটা এইভাবে হবে শব্দ, আমি যদি সেটা বলি যে না আম্মু এইভাবে ঘুরানো হবে, না হবে না, ও উল্টা দিকেই ঘুরেই লাগবে, বলবে না ওটা ওভাবে হবে না, এভাবে হবে। তখন কার না মেজাজ গরম হয়। তো ওকে আর তারপর পড়াশোনা করাইলাম না, যে থাক তুই, তোকে আর পড়াবোই না, পড়াশোনা করাবোই না। ওর বাবার কাছে নালিশ করলে বলতো যে দরকার নেই আমার মেয়ের লেখাপড়া করার, ওভাবে করে ওদের লেখাপড়া করতে হবে না, তারপর তুমি ওকে বকা দেবে না। মানে ওর মেয়ে লেখাপড়া করতে হবে না দরকার হলে, তারপর আমি বকা দিতে পারবো না। তো তারপর ওকে নার্সারিতে ভর্তি করলাম। আলহামদুলিল্লাহ আমার মেয়েদের আমি মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করতে আছি, যাতে ওরা একটা ভালো দিকে যেতে পারে। তো আমি মাদ্রাসায় নার্সারিতে ভর্তি করলাম। এটা একটা ক্যাডেট মাদ্রাসা, বাংলাদেশের খুব পপুলার মাদ্রাসা এটা। তো আমি ভর্তি করলাম। তখন ভর্তি করলাম নার্সারিতে, এটা আমার ভুল ছিল, ওকে আমার প্লেতে ভর্তি করা উচিত ছিল। তো ভাবলাম নার্সারিতে করি, কারণ শুনেছি যে প্লে নার্সারি নাকি প্রায় সমান। তো নার্সারিতে এই জন্য ভর্তি করলাম। তো ভর্তি করার পর হলো কি যে প্লে যারা পড়ে আসছে যেসব বাচ্চারা, তারা আসলে সব কিছু পারে, যেটা হাতে সরা বিভিন্ন হাতেখড়ির লেখা। নার্সারিতে তার থেকে একটু বেশি আগানো। তো যার কারণে ও পারছিল না, অন্য বাচ্চাদের সাথে আগাইতে পারছিল না, টিচারদের সঙ্গে মানে পারছিল না, টিচারদের ওকে হ্যান্ডেল করতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ একসাথে একতালে নিতে পারছিল না। তো আমার খুব খারাপ লাগতো, ওরও খারাপ লাগতো। ওখানে বসে ও পারতো না, বাচ্চারা হাসতো। তারপর একবার ভেবেছিলাম যে আসলে প্লেতে আবার ট্রান্সফার করে দিই, কিন্তু টিচাররা বলল যে আসলে এখন যদি প্লেতে ট্রান্সফার করেন তাহলে একই ক্লাসে বা যখন ও নিচে ক্লাসে চলে যাবে তখন ওর যে এখন ফ্রেন্ডস আছে, ওরা তো ওর থেকে বড় হয়ে যাবে, তখন ওরা আসলে খ্যাপাবে, বাচ্চা মানুষ তো, তখন ওরা আর এখানে পড়াশোনা করতে ভালো লাগবে না, খারাপ লাগবে। তার চেয়ে বরং আমরা আলাদা কেয়ার নিই, দেখি ওরে আগানো যায় কি না। তো তারপর টিচারদের সাথে আলাপ করে দেন আমি একটা চিন্তাভাবনা করলাম যে ওখানের ভিতরে একজন টিচারকে আমি আলাদাভাবে ওকে মানে পড়াশোনা করাবো, যে একটা ফাঁকা টাইমে ওকে দিয়ে ওনাকে দিয়ে ওর আলাদাভাবে আমি পড়াশোনা করাবো, যাতে ও কাভার করতে পারে। তারপর যেই বলা সেই কাজ ওদের যে টিচারের কাছে আমি দিলাম, যাতে ও একটু আগাইতে পারে। তো আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে সবার সাথে তাল মিলিয়ে খুব সুন্দরভাবে পারতে আছে, এবং শুধু তা না, সে সবার থেকে আগাইয়াও। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মেয়েদের মেমোরিটা অনেক ভালো দিয়েছে। তো অনেক কথাই বললাম বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের জেদ নিয়ে। তো এর ভিতর যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আসলে দূরে যখন কোথাও রওনা করবেন তখন এটা আমার খুব ভাল লাগে, খুব মজা, যে কোথাও রৌদ্র, কোথাও মেঘলা, কোথাও আবার খুব বৃষ্টি। অনেক সময় হয় এই প্রচুর রৌদ্র, আশেপাশে তাকাই দেখি যে বৃষ্টির ছিটেফোঁটাও এখানে নেই। কিছুক্ষণ পর দেখি মুষলধারে বৃষ্টি। কারণ যখন আমরা দূরে ঘুরতে যেতাম বা দূরে কোথাও যেতাম, তখন অনেকগুলো জেলা পার হয়ে যেতে হতো, অনেকগুলো বিভাগ পার হয়ে আমরা যাইতাম। এই যখন আমরা সিলেট ছিলাম, পটুখালি পর্যন্ত আসতাম, বা আমরা যখন রাজশাহী ছিলাম, যশোর ছিলাম, তো আসতে হলো অনেকগুলা জেলা বিভাগ, মানে অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে হতো। তো সব জায়গার ওয়েদার তো এক থাকে না, কোথাও দেখতাম খুব
খুব বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। কোথাও গিয়ে দেখতাম প্রচুর রৌদ্র, সেখানে হয়তো 2-3 দিনে বৃষ্টি হয়নি, আবার কোথাও দেখতাম মেঘলা। তো জিনিসগুলো আমার বরাবরই ভালো লাগতো। এই প্রচুর বৃষ্টি, কিছুক্ষণ পর যেয়ে দেখি যে বৃষ্টি তো নেই, আশেপাশে আপনার কোনো বৃষ্টির ছিটেফোঁটাও নেই, মনে হয় যেন অনেক টাইম হয়েছে বৃষ্টি হয়নি। তো আসলে এই জিনিসগুলো আমার বরাবরই খুব ভালো লাগে। আর গাড়িতে বসে বৃষ্টি জিনিসটা আমি খুব উপভোগ করি, আমার খুবই ভালো লাগে বৃষ্টিটা গাড়িতে বসে। তখন যদি হয় 1 কাপ চা, আমার সাথে অবশ্য সবসময়ের জন্যই ফ্লাক্স থাকে চা খাওয়ার জন্য। ফ্লাক্সে চা নিয়ে নিই, ছোটো ছোটো কাপ থাকে ফ্লাক্সের সাথে সেট করাই। তো গাড়িতে বসে আমি আমার হাজব্যান্ড আসলে চা খাই, এটা করি প্রায়। তবে এবার হয়নি, আর বাসা ট্রান্সফার করেছি, কোথায় কী রয়েছে আর হয়নি। না হইলেও আমরা পথে থামিয়ে চা খাই, কিন্তু এদিন আসলে আমাদের খুব তাড়া ছিল, আর দিনের বেলা রৌদ্র ছিল। আমরা যতটা স্বাভাবিকভাবে রাতেই যে কোনো দিকে রওনা করি, হয়তো সন্ধ্যা বা ভোর রাত। রাতের জার্নিটা আমাদের খুব ভালো লাগে, তখন গাড়ি ঘোড়াটাও কম থাকে, রাস্তায় বাজার ঘাটে কোনো ভিড় থাকে না, খুব ইজিলি চলাফেরা করা যায়, আর আমাদের খুব ভালোও লাগে। বাচ্চারা ঘুমিয়ে পড়ে, ওরাও ডিস্টার্ব করে না। তো আমরা বিশেষত রাতেই দূরের জার্নিটা করি। তো আজকে একটা প্রয়োজনেই, একটা জরুরি কাজে আমরা ঢাকার দিকে যাচ্ছি আসলে, তার জন্য খুব তাড়াও ছিল, আমরা কোথাও থামাইওনি, শুধু এক জায়গায় পথে থামিয়ে খাবার খাবো। তো এখন কারণ অনেক লেট হয়ে গেছে, ঢাকার ভিতরে ঢুকলে পর কতটা জ্যামে পড়বো তা তো কেউ জানি না। তো বাসা পর্যন্ত যাইতে যাইতে হয়তো ক্ষুধা লেগে যাবে, এমন সিচুয়েশন আসবে, তখন আশেপাশে আসলে খাবার কোনো অবস্থা থাকে না। তো অতিরিক্ত ক্ষুধায় আসলে আমারও মাথা ব্যথা করে, আমার ছোটো ননদের ওরও আসলে মাথা ব্যথা করে। তো আমরা খাবার দাবার যদিও সারা পথেই আমরা হালকা খাবার খাই, গাড়িতে উঠলে খেতে হয়, না খেয়ে থাকা যায় না, কারণ বসে বসে তো থাকা যায় না, কিছু তো করতে হবে, তাই না? তো সারা পথেই হালকা খাবার আমার খেতে হয়। আমার বাচ্চারা হয়েছে সেরকম, ওদেরও সারা পথে হালকা খাবার খেতে হবে। বিভিন্ন ধরনের রাস্তা, পথের ঘাটে, পথে ধারে যা দেখব, যে কয় ধরনের খাবার দেখব, সব ধরনের খাবারই আমাদের কিনে কিনে খেতে হবে, এরকম। তো আমার হাজব্যান্ড কখনো নিষেধ করে না, এগুলো আসলে এনজয় করি আমরা, সেও এনজয় করে, ভালো লাগে। এগুলো আসলে নিষেধ করলে আসলে তখন ভালো লাগতো না, কিন্তু সে আসলে সেরকম না। যতবার বলি ততবার সে গাড়ি থামাবে, থামিয়ে আমাদের জন্য এটা সেটা কিনে নিয়ে আসবে। অধৈর্য হয় না, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ধৈর্যশীল। তো এই তো যাচ্ছিলাম, আর ভাবতেছিলাম যে আসলে ঢাকা ওঠার আগে, ঢাকার ভিতরে ঢোকার আগে কিছু খাবার খেয়ে নেব, মানে একটু ভারী খাবার, কারণ ঢাকার ভিতরে অবশ্যই জ্যাম পড়বে, এটা তো মাস্ট বি, কারণ এটা না হওয়াটা অস্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। আর আমার যদিও ঢাকা টোটালি পছন্দ না, খুবই অপছন্দের একটা জায়গা, আমি প্রয়োজন ছাড়া কখনোই ঢাকা যাই না, এমনকি বেড়াতেও যেতে আমার ভালো লাগে না। আমার বড় ননদ থাকে ঢাকা, আমার ছোটো ননদ, আসলে ওরা কত বলে, কিন্তু আমার ভালো লাগে না যেতে। তো কারণ ঢাকার যে জ্যাম, আসলে যাইতে আসতে যে একটা কষ্ট, এই যে জ্যাম, আমার আসলে কখনোই সেটা ভালো লাগে না। আগে যখন আমি সিলেট বা ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, তখন আসলে ঢাকাটা ক্রস করে আসতে হইতো, তখনই আমার খুব কষ্ট হইতো। তখন শুধু আল্লাহর কাছে বলতাম, আল্লাহ এই ঢাকাটা ক্রস না করে আমার যদি যাইতে হইতো কত ভালো হইতো। তো যখন যশোর চলে আসলাম তখন খুবই ভালো লাগতো আমার, প্রায় পটুয়াখালীতে চলে যেতাম, শুক্রবার একটা দিন ছুটি পেলেও যেতাম, সকালে খুব ভোরে রওনা করতাম, যে ওর বাবা জুমার নামাজ পড়তো, আবার বিকেলের দিকে আমরা রওনা করে এসে পড়তাম। এরকম আমার কখনো কষ্ট হইতো না, খারাপ লাগতো না, কারণ ওই যে জ্যাম ছিল না, সারা পথে খুব স্পিডে গাড়ি চালানো যায়, যখন ইচ্ছে থামানো যায়। কিন্তু ঢাকা আসলে আমার, ঢাকার আবহাওয়াটাই ভালো লাগে না, কখনোই ভালো লাগে না। আমি আল্লাহর কাছে সবসময় বলতাম, আল্লাহ আমার জন্য কখনো ঢাকা না থাকতে হয়, কারণ খুবই অপছন্দের জায়গা। সবাই দেখি খুব পছন্দের জায়গা, আমার ছোটো ননদ খুব পছন্দ করে ঢাকা, আমার ছোটো বোন, ও খুবই পছন্দ করে ঢাকাটা, মানে এত পছন্দ করে যা বলার মতো না। তো আসলে আজকের দিনটা এতটা গরম ছিল যে আমি আসলে দেখতেছিলাম দূরে ওই যে মরীচিকা দেখায় না, আগে যেটা শুনতাম যে মরুভূমির ভিতর দূর থেকে মরীচিকা, সেরকম দূর থেকে রাস্তায় দেখাচ্ছিল মরীচিকা। তা আমি কয়েকবার দেখলাম, তার জন্য আমি আসলে ভিডিও করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে হইতেছিল না। বারবার চেষ্টা করছিলাম যে আসলে হয় কি না ভিডিওটা, কারণ আমি এর আগে কখনোই দেখিনি মরীচিকাটা এভাবে। তো অনেকবার আমি আসলে দেখতেছিলাম, এই যে দূর থেকে দেখাচ্ছে পানি, আসলে দেখবেন কাছে গেলে পর টোটালি পানি নেই। আবার দূরে থেকে দেখাচ্ছি যে দেখাবে যে পানি, ওই রাস্তায় পানি, কিন্তু কাছে গেলে দেখবেন পানি নেই। মরুভূমি তো মরীচিকাটা এরকমই হয়, অতিরিক্ত তাপের ফলে একটা জলীয় বাষ্পের
সৃষ্টি হয়, যার কারণে আসলে দূর থেকে এরকম দেখা যায়। তো অনেকবার আমি চেষ্টা করতেছিলাম দেখানোর জন্য কীরকম, এই যে দূরে দেখা যাচ্ছে, আপনারা হয়তো খেয়াল করবেন যে পানি 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 দেখা যাচ্ছে, যে রাস্তায় পানি, কিন্তু গিয়ে দেখবেন এক চিমটি পানি ওখানে নেই। এটা আসলে দূর থেকেই দেখা যায়, এটা যেটাকে আমরা মরীচিকা বলি। এই যে দূরে পানি, অনেকবার আমি চেষ্টা করছি দেখানোর জন্য আসলে দূরে যে পানিটা, কিন্তু কাছে গেলে পানি নেই। কিন্তু আসলে ক্যামেরায় আসতেছিল না সেইভাবে। আমার অনেক মেজাজটা গরম হইতেছিল যে আমি আসলে যেভাবে ভিডিওটা করতে চাচ্ছি, যেভাবে দেখাইতে চাচ্ছি, যে আসলে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার কাছে এটা নতুন। আমি কখনো এভাবে মরীচিকা দেখিনি। কারণ আজকে বললাম যে বাহিরে প্রচুর তাপ, মানে যেটা অসহনীয়। এসি টেম্পারেচার 3-তে দেয়া, কিন্তু তার ভিতরেও আমাদের গরম লাগছিল। বাইরে এতটা তাপ ছিল যে এসি কাভার করতে পারছিল না। এই যে দেখেন দূরে দেখা যাচ্ছে পানি, রাস্তায় আসলে পানি নেই। তাহলে বুঝেন যে আসলে কতটা গরম ছিল। এই যে দূরে দেখা যাচ্ছে রাস্তায় আসলে ভিজা পানি, মনে হচ্ছে রাস্তা ভিজা পানি, কিন্তু আসলে কোনো পানি ছিল না। তো মনে হয় যেন গরমটা আসলে কত মানুষ যে এই গরমে অসুস্থ হয়ে পড়বে, বিশেষত বাচ্চাদের তো ডায়রিয়া হয়ে যায় এত অতিরিক্ত গরমে। তো আমি একবার চাচ্ছিলাম না ঢাকা যাইতে, তারপরে আসলে প্রয়োজনেই যাওয়া। এই যে দূরে দেখা যাচ্ছে মরীচিকা, তো ভাবলাম যে আমার ননদ বলল যে সমস্যা নাই, আসলে তোমরা একটু কষ্ট করে আসো গাড়ির ভিতরে। গাড়িতে যদিও এসি চলতে থাকছে সারাটা পথ, কারণ এত গরম। আর ওখানে বাসায় গেলে ওদের সমস্যা নাই, ওখানে এসির ব্যবস্থা আছে ওদের। ওরা ঢাকায় যারা থাকে, অবশ্যই এটা আগের যুগে মানুষ বলতো এসি ফ্যাশন। আসলে এখন ফ্যাশন হয় না, এখন আসলে এটা মানুষ যদি একবেলা কমও খেতে পারে, তারপর আসলে এটা একটা শান্তি। সারাদিন পরিশ্রম করে রিল্যাক্সের ভিতরে থাকার জন্য, একটু রিল্যাক্স করার জন্য এটা আসলে একটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে, বিশেষত যারা ঢাকা থাকে তাদের জন্য। কারণ ঢাকায় এখন যে পরিমাণ গরম পড়ে, আসলে কোনো মানুষ স্বাভাবিকভাবে থাকতে খুব কষ্ট হয়। আসলে থাকে, অনেকেই থাকে, আসলে অভ্যাস, সব কিছুই অভ্যাস। যখন একটা সময় ছিল, আমি যখন ছোট ছিলাম আমরা, তখন একটা সময় ছিল যে চার্জার লাইটে পড়তাম, তারপর তার আগে হেরিকেন, আমাদের এদিকে যেটা বলি। তো তো আমরা তো পড়াশোনা করেছি না, তখনও তো করেছি পড়াশোনা। তো অভ্যাস আসলে। এখন একটা সময় হয়েছে আসলে এসি ছাড়া থাকা যায় না, এতটা গরমে অস্বস্তি লাগে, অসুস্থ হয়ে পড়া লাগে। তো তখনও তো থাকতাম, এটা সব কিছুই অভ্যাস। আর অভ্যাস, তাছাড়া আগের যে ওয়েদার ছিল, আগের ওয়েদারগুলো আসলে অনেক সুন্দর ছিল। এতটা গরম আগে তো ছিল না আমার যতটা খেয়ালে আসে। যত দিন যাচ্ছে তত গরমের পরিমাণ বাড়তে আছে। তো আরও হয়তো ভবিষ্যতে বাড়বে আসলে গাছপালা কাটার জন্য অতিরিক্ত মানুষ, যার কারণে বিশেষত ঢাকার দিকে তো গাছপালা নেই বললেই চলে। সবাই যদি ছাদ বাগান করতো, আসলে অনেকেই ভালো হইতো। তো করে, এখন অবশ্য অনেকেই ঢাকায় ছাদ বাগান করছে। সবাই না করতে পারলে অনেকেই করছে, সবাই যারা বুঝতে পারতেছে তারা করছে, করলে আসলে ভালো হয়। তো এখানে আমরা টোল দিচ্ছিলাম পদ্মা সেতু টোলটা দিয়ে আমরা আসলে উঠবো। আমার টোলটা কয় টাকা আসলে মনে নেই, সম্ভবত 95 টাকা। তো আমার আসলে খেয়াল নেই যে এখানে টোল কয় টাকা দিয়েছিল। তো বাইরের গরমের কথা নাই বললাম। তো আমরা আসলে সেই জন্য ঢাকায় ওঠার আগে কিছুটা খাবার দাবার খেয়ে নিতে চাইছিলাম। বাচ্চারাও বলতেছিল যে আসলে এত খাবার, হালকা খাবার খাচ্ছে, তারপরে ওদের ক্ষুধা লাগছে। কারণ আমরা আসলে যখন গাড়িতে রওনা করি, ভারী কিছু খাবার খেয়ে নেই না, অস্বস্তি লাগে। তো হালকা খাবারই খেয়ে নিই, আর সারা পথে হালকা খাই। তো দুপুরবেলা যদি আমরা এখন কিছু খাই ভারী খাবার, তো সমস্যা হবে না, কিন্তু যখন সকালে রওনা করি তখন আসলে রওনা করতে পারি না ভারী কোনো খাবার খেয়ে। তো এই জন্য চেষ্টা করব যে ঢাকায় ঢোকার আগে আমরা কিছু খেয়ে নেব, যদি কোনো ভালো হোটেল পাই বা, তাহলে কিছু খেয়ে নেব। কারণ ঢাকা ঢোকার পর যে আল্লাহ ভালো জানে যে কয়টার সময়, কতগুলো ঘন্টা লাগবে আসলে পৌঁছাইতে। আমার ননদের যেহেতু উত্তরা থাকে, ও পর্যন্ত যেতে অনেকটাই জ্যামে পড়তে হবে। ঢাকা শহরের সম্পূর্ণ রাস্তাই জ্যাম। আর আমরা যে টাইমটায় ঢাকায় ঢুকবো, আসলে ও টাইমটায় এমনিতেও জ্যাম থাকে, অফিস আদালত সব ছুটি হয়ে যায়, যার কারণে রাস্তায় প্রচুর জ্যাম থাকে। আসলে আমরা বুঝতে পারিনি আসলে ঠিকভাবে টাইমিংটা করে যদি ঢাকা আসলে আসা যায়, যখন আসলে অফিস আদালত, স্কুল কলেজ সব চলতে থাকে, ওই টাইমটা আসলে একটু জ্যামের পরিমাণটা কম থাকে রাস্তায়। কিন্তু আসলে অত হিসাব করে তো আসা হয় না, যেহেতু একটা খুবই ইমার্জেন্সি কাজে আসা, তো অত চিন্তাভাবনা করে আসা যায়নি। তো আমার হাজব্যান্ড অবশ্য বলছিল যে বের হবা কি না,
দেখবা কি না পদ্মা সেতু। তো বললাম যে না, বের হয়ে কী করবে, এত গরমে ভালো লাগছে না, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত তাড়াতাড়ি ভালো। বাচ্চাদের খুব ক্ষুধা লাগছে, আমারও খুব ক্ষুধা লাগছে। আর আমার ছোটো ননদ আছে, আসলে ওর ক্ষুধা লাগলে ওর মাথা প্রচুর ব্যথা করে। আর ওর মাথা একবার যদি ব্যথা শুরু হয়, আসলে 2-3 দিনেও সে ব্যথা যায় না, মানে এতটা। ওর একটু মাইগ্রেনের সমস্যা আছে। এই যে এতক্ষণ প্রচুর রৌদ্র, এখানে একটু মেঘলা আকাশ, একটু মেঘলা হয়েছিল, বোঝা যাচ্ছে যে ছায়া হয়ে গেছে চারপাশটা। তো এরকমই চলে আসলে, কোথাও রোদ কোথাও বৃষ্টি। কিন্তু আজকে দিনটা এদিকটা প্রচুর রোদ ছিল, আর ঢাকার দিকে নাকি তখন বেশ 2-4 দিনে বৃষ্টি হয়নি। আমাদের ওদিকে যদিও হয়েছিল হালকা পাতলা বৃষ্টি যখন ছিলাম, কিন্তু ঢাকার দিকে সচরাচর কমই হয় বৃষ্টি, এদিকে তো হয় না তেমন। তো পদ্মা সেতু আমার অত বেশি ভালো লাগেনি আসলে, যতটা শুনেছি তত বেশি সুন্দর না। তার চেয়ে বরং আমাদের ওখানে যেটা পায়রা সেতু, সেটা আসলে আরও বেশি সুন্দর। আমার খুব ভালো লাগে পায়রা সেতুটা। আসলে পদ্মা সেতুটা সুন্দর হচ্ছে, এটা তৈরি করতে অনেক বেশি খরচ হয়েছে, অনেক বেশি পরিশ্রম হয়েছে। কারণ এই নদীটায় আসলে সেরকম মানে স্রোতটা বেশি, যার কারণে আপনার ভিত্তিগুলো স্থাপন করা যাচ্ছিল না, যার কারণেই এটার এত সমস্যা হয়েছে। আর এটা বানিয়ে সবাই আসলে এতটা খুশি হয়েছে। আসলে এটা যতদিন বানানো হয়নি ততদিন অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট। ঘন্টার পর ঘন্টা ঘাটে বসে থাকতাম, রৌদ্র গরম, হাজার হাজার গাড়ি ঘাটে বসেছিল থাকতো। এমন একটা সিচুয়েশন আসছে যে মানে ইচ্ছে হয়েছে যে আসলে ফেরত চলে যাই, গাড়ি ঘুরেই ফেরত চলে যাই। কিন্তু পিছনে যে ব্যাক করব সেরকমও কোনো স্কোপ ছিল না। কি কষ্ট যে করতাম। ওর বাবা অনেকটা মানে ফাঁকঝোঁক বের করে বলতে গেলে চলে আসতো, এর সাথে কথা বলে অনেকটা। কিন্তু কারণ কিছু করার ছিল না, ছোটো বাচ্চাদের নিয়ে পারা যাইতো না। তারপরও অনেক টাইম লাগতো। একটা সময়ের কথা বলি, তার এক বন্ধু, আমরা না যদিও, তার এক বন্ধু প্রায় নাকি 26 ঘন্টার মতো ঘাটে আটকা ছিল। তখন অবশ্য একটা বিপদ হয়েছিল, ঘাটে একটা ট্রাক ফেরি দিয়ে পড়ে গেছিলো, ওই জায়গাটা আটকানো ছিল। যতক্ষণ ওটা সরাইতে পারে নাই ততক্ষণে ওই পথটা দিয়ে চলতে পারেনি, অন্যগুলো রাস্তা থেকে চলতে হয়েছিল, অন্য কোনো ফেরি দিয়ে। তখন পদ্মা সেতু হয়নি, তো লোড পড়ে গেছিলো বেশি ওই সব জায়গায়, যার কারণে অনেক ঘন্টা, ছোট বাচ্চা নিয়ে তাদের ঈদের সময় তো এমনিতেও অনেক ভিড় হয়। আমরা অবশ্য অনেক কষ্ট করছি ঈদে। ওর বাবা যদিও ঈদের ছুটির সময়, ঈদের ছুটির বেশ কিছুদিন আগেই আমাদের আগেই পাঠিয়ে দিত, কারণ একা কষ্ট করা যায় তার মতে। বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চারা তো আসলে এত কিছু বোঝে না, ওরা এত কষ্ট করতে পারে না। তাই ওর বাবা সবসময় আমাদের আগে পাঠিয়ে দিত যে তোমরা আগে চলে যাও। তো আর আমিও আগে চলে যেতাম, কারণ আসলেই এত কষ্ট। একবার না দুবার আসছিলাম একসাথে, তো ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতে হয়েছে। একটা সময় আসছে যে আশেপাশে হোটেলগুলোয় টুকটাক যে খাবার দাবার সেগুলোও থাকতো না, পানি থাকতো না সাথে, মানে পানি খাইতে হইলেও অনেকটা দূর যেয়ে নিয়ে আসতে হইতো। তো এরকম একটা অবস্থায় ছিল। আবার যে গাড়ি এক জায়গায় থামিয়ে রাখবে তারও কোনো স্কোপ ছিল না, মানে এক চিমটি করে গাড়ি সামনে আগাতো। আর ওর বাবা যখন আমরা একসাথে ফ্যামিলি ম্যানরা যাই কোথাও ঘুরতে, সে আসলে ড্রাইভার নেয় না। কারণ কি, আমি আসলে পিছনে বসতে পারি না, আর আমি পিছনে বসলে বাচ্চারা পিছনে আসলে, ওরা আসলে শোয়া ছাড়া যাইতে পারে না, ওরা ঘুমাইতে চায়। না ঘুমাইতে পারলে ওদের কষ্ট হয়। আর আমি পিছনে বসলে ওদের ঘুমাইতে পারে না, শুইতে পারে না দুটো বাচ্চা। আর আমারও পিছনে বসতে ভালো লাগে না, অস্বস্তি বোধ হয়। তো সেজন্য ওর বাবাই যখন আমরা দূরে কোথাও যাই তখন ড্রাইভার নেয় না, সে নিজেই ড্রাইভ করে। আর আলহামদুলিল্লাহ ড্রাইভার থেকেও তার ড্রাইভটা অনেক ভালো হয় আমার মতে। সেও মনে করে, সে বলে সবসময় যে ড্রাইভার, তার তো আর আমার ফ্যামিলির উপর কোনো মায়া নেই, সে অত ভালোভাবে হয়তো গাড়ি চালাবে না, কিন্তু আমার তো ফ্যামিলি, এগুলো আমার বাচ্চা, আমার ওয়াইফ, তো আমি যতটা কেয়ার নিয়ে গাড়িটা চালাবো, তো সেও ভরসা পায় না ড্রাইভারের হাতে তখন, যখন ফ্যামিলিরা গাড়িতে থাকে দিতে। তো সেই নিজেই ড্রাইভ করে, আর নইলে হয়ও না। পিছনে বাচ্চা দুটো ঘুমায়, আমি পিছনে বসলে ওরা আসলে ইজিলি শুইতে পারে না। তো সামনে বসলে তো আর ড্রাইভার বসার জায়গা থাকে না, তাহলে ওর বাবা কোথায় বসবে? তো সেই জন্য দূরের পথে সহজে ড্রাইভার নেওয়া হয় না, সে নিজেই ড্রাইভ করে। তো যখন ড্রাইভ করে তখন আসলে এইসব ব্রিজের যে ঘাটেগুলোয়, ফেরিঘাটগুলোয় তো বের হওয়া যায় না, কারণ একটু পরপর একটু সামনে আগাইতে হয়, একটু পর একটু সামনে আগাইতে হয়, নাহলে অন্য একটা গাড়ি এসে ঢুকে যায়, বা পিছনে গাড়ি ডাকাডাকি করে যে কেন সামনে আগাচ্ছে না, একটু চিমটি চিমটি করে। তো ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়ে বসে থাকতে হয়। তবে অনেকবার করেছে সে, ড্রাইভার মানে নিয়ে আসতো এই সেতু পর্যন্ত। তো ওরা যখন গাড়িটা আমাদের ফেরিতে উঠানোর পর ওরা চলে যেত, বাস নিয়ে চলে যেত।
তো নিয়ে আসতো না। আর ঈদ কোরবানিতে সচরাচর সে নিয়ে আসতো না, কারণ সবারই তো ঈদ কোরবানি আছে, সবাই তো বাবা মা ফ্যামিলির সাথে এই সময়টা কাটাবে। তো সে যদি নিয়ে আসে তাকে, তাহলে এটা তো অন্যায় করা হয়, ওদেরও তো ফ্যামিলির সাথে ঈদ কাটানোর সুযোগ দেওয়া উচিত। তো সেজন্য সে ঈদ কোরবানিতে সচরাচর ড্রাইভার নিয়ে আসে না, সে নিজেই আসে। আর নিয়ে আসলেই পদ্মা সেতু পর্যন্ত, এখন তো পদ্মা সেতু, তখন তো ব্রিজ ছিল, তখন এই যে ব্রিজ পর্যন্ত এই যে ব্রিজ না মানে তখন তো ফেরি ছিল, তখন এই ফেরি পর্যন্ত, ফেরিঘাট পর্যন্ত আসতো আমাদের, ও ফেরিতে উঠেই দিয়ে চলে যেত, বাস নিয়ে রিটার্ন চলে যেত। তারপর আর সমস্যা থাকতো না, তারপর তার কোনো কষ্ট নেই, ওপার ওঠার পর তো কোনো জ্যামও পড়বে না, আর কোথাও কোনো সমস্যাও হবে না। হ্যাঁ, আগে আরেকটা ফেরি ছিল, লেবুখালি ফেরি যেটাকে বলি, ওটাও অনেক কষ্ট হয়েছে। ওটা ফেরিঘাটটা অতিরিক্ত ভাঙা থাকতো, মানে ওটাই অনেক কষ্ট। আসলে এই দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক কষ্ট করেছে এই ব্রিজের অভাবে, প্রচুর। যার কারণে আমরা আসলে ব্রিজটা অনেকটা খুশি হয়েছি। আবার সব কিছুর যেরকম দাম বেড়ে গেছে, তার জন্য আসলে যত নিম্ন আয়ের মানুষ, নিম্ন আয়ের মধ্য আয়ের মানুষগুলোর অনেক কষ্টও হচ্ছে। আসলে এইটা করতে যে অনেক খরচ হয়েছে, যেটা কাভার করতে যে এখন সব কিছুর দাম বাড়িয়ে দিতে হয়েছে। ভালো মন্দ সব জিনিসই থাকে, এটায় উপকারও অনেক হয়েছে, আবার অনেকের ক্ষতিও হচ্ছে। তো দুটো মিলিয়েই আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ, তাদের জন্য আসলে অনেকটাই উপকার হয়েছে। আমরা যে কষ্ট করেছি সেটা আসলে, আমি যেটা বলেছি আসলে আপনারা বলেও বুঝতে পারবেন না, আমরা যে বলেছি সেটাই বুঝতে পারবেন না, কারণ এটা যারা করেছে তারাই বোঝে। হয়তো আমিও বুঝতাম না, শুনে শুনে আসলে বোঝা যায় না যে আমরা কী কষ্ট করেছি। ছোটো ছোটো বাচ্চা নিয়ে মানুষ কত কষ্ট করতো, বাস ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। প্রাইভেট কারগুলো তো আলাদা, বিভিন্ন রুট আছে, তো অন্য অন্য ফেরি আছে, ভিআইপি ভিআইপি ফেরিগুলো, ভিআইপি লেনগুলো, ওগুলো দিয়ে বলে বিভিন্নভাবে নেওয়া যেত, কিন্তু বাসগুলো আসলে ওই রোডেই দাঁড়িয়ে থাকতে হইতো। আসলে ওর ভিতরে যে মানুষগুলো গরমে প্রচুর কষ্ট করতো, যেটা আসলে বলার বাহিরে। তো সেতুটা হয়েছে, সেজন্য বললাম যে আসলে ভালো হয়েছে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য। আবার সব কিছুর দাম যেরকম বেড়ে গেছে, তাতে আসলে সারা বাংলাদেশের মানুষেরই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আসলে মানুষ তো খাইতেও হবে, গরিব মানুষ যারা ঠিকমতো এখন খেতেও পারছে না। গরিবের চেয়েও আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের আসলে কষ্ট হয়ে যাচ্ছে বেশি, কারণ আমরা পারি না বলতে, আর পারি না সহ্য করতে, এমন একটা অবস্থা। ওরা তো তাও কাউকে বলতে পারে কষ্টের কথা, আর আমরা আসলে এমন একটা যে আমরা বলতেও পারি না কষ্টের কথা। আমরা চলতেও হবে ভালোভাবে, বলতেও পারবো না কিছু, এরকম একটাভাবে আমাদের আসলে চলাফেরা করতে হয়। তো যাক, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর একটা ফ্যামিলি, আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। সুস্থ হলো সবচেয়ে বড় নেয়ামত, সুস্থতা। এটা আসলে যখন মানুষ হসপিটালের সামনে দিয়ে যায়, যখন দেখি মানুষের অবস্থান, তখন মনে হয় যে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ওখানে আমাকে রাখেনি, ওখানেও তো আল্লাহ চাইলে রাখতে পারতো, কারণ ওখানে যাদের রাখছে তাও তো আল্লাহই রাখছে ওখানে, আর আমাকে রাখছে তাও তো আল্লাহ রাখছে। তো শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে ওইখানে রাখেনি। তো সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত। আমরা আসলে যতক্ষণ সুস্থ থাকি বুঝতে পারি না, যখন একটা মানুষ অসুস্থ হয় তখন আসলে বুঝতে পারে যে সুস্থতা কত বড় নেয়ামত আল্লাহর কাছে। শুক্রিয়া, দুটো বেবি আছে, ওরা সুস্থ, আল্লাহ দুটো বেবি দিয়েছে। তো এই আমরা আসলে প্রায় কাছাকাছি, পদ্মা সেতু পার হয়ে আসলাম, পদ্মা সেতুর এপারের রোডগুলো প্রায় ক্রস করে ফেলছি। তো তারপর আমরা ঢাকার ভিতরে ঢুকবো। তো ঢাকার ভিতরে ঢোকার আগে ইচ্ছা আছে কোথাও খেয়ে নেব, কিন্তু আমরা আসলে খুঁজছি যে কোথাও রেস্টুরেন্ট আছে কিনা। ওর বাবা একটা রেস্টুরেন্টের কথা বললো যে আছে, এর আগেও নাকি ওখানে আমরা খেয়েছি ওখানে। তো আমার অতটা খেয়ালে আসতেছে না, তো সে আমাকে অনেকভাবে মনে করানোর চেষ্টা করতেছিল যে ওই যে একটা রেস্টুরেন্ট, যেটা ডালটা অনেক মজা। আসলে আমরা কোনো রিচ ফুড খাবো না, আমরা ভাত, ডাল, মাছ বা মাংস এসবই খাবো, কোনো মানে রিচ ফুড খাবো না, কারণ তাহলে এত গরমে বাচ্চাদের অস্বস্তি হতে পারে। হালকা পাতলা আমরা আসলে ভাত ডাল নিয়ে খেয়ে নেব। আর জার্নি পথে দূরে কোথাও জার্নি করলে ওর বাবা সচরাচর এই জিনিসটাই প্রেফার করে যে তেল জাতীয় অতিরিক্ত খাবার না খেয়ে ভাত, ডাল, ভর্তা, মাছ, চিকেন এসব খেতে। তো আমরাও সেটাই ভাবছি যে আসলে এগুলোই খাবো। তো এর জন্য খুঁজতেছিলাম একটা রেস্টুরেন্ট। তোর বাবা যেটার কথা বললো, দেখি সেটাই কেমন হয়। সেটার নাকি ডালটা খুব মজা, আমি নাকি পছন্দ করি। তো এত জায়গায় গিয়েছি, এত জায়গায় খেয়েছি, আমার আসলে মনে পড়তেছিল না। ঢাকা অনেক দিন পরে আসা, তো তার জন্য আমার খেয়ালই নেই যে কোনটার কথা সে বলতেছে।
তার অবশ্য সারা বাংলাদেশের সমস্ত রোডই প্রায় মুখস্থ, কারণ সমস্ত জায়গায় সে চলেছে, আমাদের নিয়ে ঘুরেছে বিশেষত। এত যে কিভাবে সে মনে রাখে আমি আসলে বুঝতে পারি না। সে আমাকে প্রত্যেকবার বলে যে এটা এখানে সেটা সেখানে, কিন্তু আমার মনে থাকে না। এই পিছনে মেয়েরা আসলে এইভাবে ঘুমাইতেছিল, আমার শাশুড়ি ছিল পিছনে, আমার ননদ ছিল, ৪ জন ছিল, তো ওদের একটু ঘুমাইতে একটু শুইতে কষ্ট হচ্ছিল, সবারই একটু কষ্ট হচ্ছিল। আমার শাশুড়ির গার উপরে ২ ওটা উঠেছিল। তো তারপরও ভালো লাগলো, সবাই মিলে আসলে আনন্দ করতে করতে যাওয়ার মজাই আলাদা, একার যে ভিতর যেটা নেই। তো ওর বাবাকে বলতেছিলাম যে অনেক ক্ষুধা লাগছে, সেটাই বলছিলাম যে আমরা আসলে ঢাকা ঢোকার আগে আমাদের কিছু খেতেই হবে, নাহলে পারবো না। বাচ্চারাও বলতেছিল যে আসলেই। আর আমি আমার ছোট ননদটার জন্য আসলে বেশি চিন্তা করতেছিলাম, ওর বেশি ক্ষুধা লাগলে ও অসুস্থ হয়ে যায়। তো আমি কিছুতেই চাই না যে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, এক জায়গায় একটা কাজে যাচ্ছি, ওখানে ও গিয়ে অসুস্থ হোক। অসুস্থ, কারণ ওর মাথা ব্যথা হলে যে ওর মাথা ব্যথা এতটা তীব্র হয়, ওর মাইগ্রেনের সমস্যা আছে, তো মেয়েটা এতটা কষ্ট পায়, চোখ মুখ ফুলে যায়। তো আমার আসলে ভালো লাগে না দেখতে। আর এক জায়গায় যাচ্ছি যেহেতু, তাই আমি চাই যে ও সুস্থ থাকুক, ভালো থাকুক। তার জন্য আমি ওর বাবাকে বলছিলাম যে যেভাবেই হোক, যেখানেই হোক, আমি ঢাকায় ওঠার আগে ওকে আগে খাবার দাবার খাইয়ে নেব। কারণ আমার মেয়েরাও কষ্ট যদি সহ্যও করতে পারে, আসলে ওরা বাচ্চা মানুষ, ঘুম পাড়িয়ে দিতে পারবো বা হালকা যে খাবারগুলো আছে ওগুলো খাইতে পারবে। কিন্তু ওর একটু ভারী খাবার না খাওয়াইলে এখন ওর মাথা ধরে যাবে। ও মাথা ধরে গেলেও এত সহ্য করতে পারবে না, ওর বাবাকে বলতেছিলাম। সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা ঢাকা ঢোকার আগে, জ্যামের ভিতরে ঢোকার আগে আমি যেকোনো জায়গা দিয়ে খাবার খাইয়ে নেব। তারপর এই তো ঢাকার কাছাকাছি এখানে জায়গাটা আমার আসলে সঠিক মনে নেই। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।